শাহজাহান তন্ময়, লেখনীতে নাবিলা এক্স। সমাপ্তি পর্ব। প্লেলিস্টে ভীষণ পছন্দের গানের সুরের মতো পাল্টে গেছে সময়ের তাল, কেটে গেছে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। মনে হয় এই তো সেই দিন শাহজাহান বাড়ি সবগুলো মানুষ হাসপাতালের করিডোরে অপেক্ষা করছিল জনম জনম ধরে। বুকের ভেতর দিয়ে স্রোত বয়ে যাচ্ছিল তাদের। এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করলো, ঘর বাড়িকে মেরামত করলো। একজনের পরিবর্তন ঘটে সাগরের স্রোতের মতো। সম্পর্কের আদল মোড় নিয়েছে নতুনভাবে। শাহজাহান বাড়িতে যোগ হয়েছে অন্যরকম আনন্দের, অন্যরকম সুখের। যখন নতুন নতুন হাঁটতে শিখে পড়ে হাম পূরণে, সেই চেহারায় ব্যথা পেত না সে যদি ব্যথা পেত যেন শাহজাহান বাড়ির সবাই। বছর 5 পরে এক ভরা বর্ষার সময় কিন্ডার গার্ডেনের দোরগোড়ার পাশে দারোয়ানের জন্য বসবার ছোট্ট একটি ঘর করা। 4 ঘরের সামনে টিনের ছাদ, চালে রিমঝিম করে বৃষ্টির ভারী ফোঁটা পড়ছে। মোটা মোটা ফোঁটাগুলো বৃষ্টি আচ্ছন্ন আকাশে সুবিস্তীর্ণ বুকে খুব নিচ দিয়ে একটি প্লেন যাচ্ছে শব্দ করে। সেই শব্দের সঙ্গে মিশে গাছের দৃষ্টি ভেজার শব্দ। বৃষ্টির তালে কিন্ডার গার্ডেনের চতুর্দিক মুখরিত। খোলা মাঠে পশ্চিমের ছাউনি, কিন্তু নাদুস নুদুস ছোট ছোট বাচ্চাদের সারিবদ্ধ বাচ্চাদের মধ্যেখানে দাঁড়ানো ছোটখাটো দুরন্ত দেহ ছটফট করছে রীতিমতো। শাড়িতে নড়চড়বিহীন দাঁড়াতে বড্ড অপরাগ সে। স্বাস্থ্যবান ধবধবে ফর্সা বনের বাচ্চাটির গায়ে কালো হাফ প্যান্ট, সাথে ছোট্ট হাতার সাদা শার্ট ইন করা, গলায় কালো রঙের টাই ঝোলানো, দুকাতে ব্যাগ, হাতে পানির বোতল। কি ভীষণ সুন্দর আর মিষ্টি লাগছে। বিধাতা যেন বড় আদরে করে নিজ হাতে তৈরি করেছে। আপাতত ওই আদরের বাচ্চা মুখখানি কাঙ্ক্ষিত দৃষ্টিতে, বারংবার প্রবল দৃষ্টিতেই ধরে রাখতে যাচ্ছে আদরে দুয়ারে। বাচ্চাদের পরিবারে এক একজন এসে ছাতা হাতে মিলে ধরছে নিজেদের বাচ্চাদের। বাম হাতে লেটেস্ট স্পায়ার ম্যানের ঘড়িটির নজর বোলাতে অত্যন্ত চঞ্চল বান্ডুল ফায়াজ। সময় মতো সে বুঝলো না, তারপরও নজর বুলিয়ে গেল নিজের মতো। এক পর্যায়ে নার্সারির প্রধান শিক্ষককে প্রশ্ন করল বিনিময়ী ও ধৈর্যের গলায়, ম্যাম কয়টা বাজছে? নীলা বেগম ফায়াজের সুন্দর মুখটা গম্ভীর্যভাবে দেখে হেসে ফেললেন। নিজের হাত ঘড়িতে দৃষ্টি ফেলে মিহিসরে বলল, 5টা বাজতে এখনো 9 মিনিট বাকি। ফায়াজ, তোমার ফ্যামিলির কার এসেছে তো? যাচ্ছ না কেন? কারোর জন্য অপেক্ষা করছে বুঝি? ফায়াজ বড়দের মতো মাথা দোলায়। পুনরায় দুয়ারের দিকে তাকিয়ে অশান্ত ভঙ্গিতে চেনা পরিচিত গাড়ির আগমনের আকাঙ্ক্ষায় ব্যাকুল। মাথা দুলিয়ে আদরে কণ্ঠে বলে, পাপ্পার জন্য, পাপ্পা আসবে। এ কথায় নীলা বেগম ভারী আশ্চর্য হলেন। তিনি যতটুকু জানে, ফায়াজের বাবা আপাতত দেশে নেই। ভদ্রমহিলার কপালের চামড়া গুটিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়ে, অন্য চিন্তায় গলা শুকায়। মিস্টার শাহজাহান তো সিঙ্গাপুরে গিয়েছে। আমি ভুল জানতাম কি? ফায়াজ বিরক্ত হয়। এত কথা ভালো লাগে না, প্রত্যুত্তর করার চেয়ে অদূরে দোরগড়ায় ফায়াজের ঠিক পেছনে দাঁড়ানো ভাবুক চোখজোড়া মেয়েটার সাথে ওর চেহারা অতুলনীয় মিল রয়েছে। দুজনের উচ্চতা প্রায় একই সমান। সাদা শর্ট হাতার শার্টের ওপর কালো রঙের হাতা কাটা হাঁটু সমান গোল শার্টের ফ্রক্স পরেছে। পরিহিত মেয়ে বাচ্চাটির গলায় কালো রঙের টাই ঝোলানো, কাজ সমান সিল্ক কালো চুল, ঝুটি করে বাঁধা মসৃণ ফর্সা আদরে মুখ দুটি সম্ভবত গম্ভীর। বাবা বলেছে কখনো বড়দের অসম্মান করতে না। বড়দের প্রশ্নের জবাব না দেওয়া মানে এক প্রকার তাদের অসম্মান করা। এটাকে একটা অভদ্রতা বলে। তাই ছোট ভাইয়ের হয়ে ফাইজা নিজেই জবাবে বলে, পাপা আজকে আমাদের পিক করবেন বলেছেন। নীলা বেগম চিন্তিত আরও বাড়ে। তিনি আকাশে দেখে চান, সেই সকাল থেকে ঝুম বৃষ্টি নামছে। এমন আবহাওয়ায় ফ্লাইট স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক সময় মতো পৌঁছানো অসম্ভব পায়। তিনি কোমর বেঁকে মাথাটা বাচ্চা দুটোর সামনে নুয়ে নরম গলায় বলল, মিস্টার শাহজাহান সম্ভবত সময় মতো পৌঁছাতে পারবে না, ওয়েদার খারাপ, ফ্লাইট ডিলে হবে। ফাইজার বাচ্চা আধুরে কণ্ঠে দৃঢ়তা স্পষ্ট। আমার পাপা কখনো ফসল প্রমিস করে না, কখনো মিথ্যা বলে না। হি ইজ ভেরি স্ট্রিং অ্যাবাউট ড্রাইভিং। যখন বলেছে 5টায় আসবে, তখন নিশ্চয়ই আসবে। বাচ্চা মেয়ে দুটা অটুট বিশ্বাস ও বিজ্ঞের মতো কথাবার্তার ধরনে নীলা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। বাবা ভক্ত এই 2 বাচ্চার সঙ্গে অনেকেই তর্ক বিতর্কের কাণ্ড কারখানার ইতিহাসে ইতিপূর্ব ঘটিয়ে ফেলেছেন, তাই তিনি আর ওদের ঘাটান না। পুনরায় দৃষ্টি রাখেন চামড়ার হাত ঘড়িটায়।
আর 2 মিনিট বাকি 5টা বাজতে। তিনি এবার দুয়ারের দিকে চেয়ে ব্যাগ থেকে ফোন বের করেন। এখন শাহজাহান বাড়িতে কল দেওয়াটাই উত্তম হবে। অথচ নীলা বেগম কলেজটা যেতেই পারেনি এমন সময় বাইকের উচ্চধ্বনি কর্ণকহর হয়। কিন্ডারগার্টেনের ভেতরে উচ্চ শব্দ করার মোটে অনুমতি নেই। দারোয়ান কিভাবে ঢুকতে দিলেন একটি বাইক? আশ্চর্য। ভদ্রমহিলা মাথা তুলে দেখলেন একটি কালো বাইক হাই স্পিডে এসে ধমকায় মাঠে। ঠিক ছাউনির কিছুটা দূরে খোলা আকাশের একদম নিচে ঝুম বৃষ্টি তখনও নেমে যাচ্ছে নিজের মতো। অগন্তুক ভিজে নিয়ে একাকার। নেভি ব্লু শার্টে ফ্লু সিপার শার্টও বলিষ্ঠ দেহে আষ্টে পিষ্টে মিশে আছে। হাত ঘড়িটাও টপ টপ করে বৃষ্টি ঝল পড়ছে। তিন চোখে চেয়ে ফায়াজ অগন্তিককে চিনে নিতে সেকেন্ড দেরি করেনি। মুহূর্তে বলে ওঠে, পাপ্পা। চকচক করে ওর ভারী সুন্দর আকৃতির চোখ দুটো। ফায়জা গম্ভীর চোখ মুখে আনন্দের ছিটে ফোটা হাস্যজ্জ্বল গুটি গুটি পায়ে দ্রুত এগোতে চায়। তখনই বৃষ্টির শব্দ ভেদ করে গভীর পুরুষালী কণ্ঠে আদেশ পড়ে, স্টপ রাইট। সোনামণি, এসো না। ফায়জার মিষ্টি হাসিটা কেমন গাঢ় হয়, চোখে তারা ভেসে ওঠে। আদেশে মোতাবেক হাসি হাসি মুখে থেমে যায়, অপেক্ষা করে। তবে বেশ ছটফট করতে দেখা যায় তাদের। অন্যদিকে ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকার পাত্র ফায়াজ নয়। দুরন্ত কদমে ছুটে বাবার দিকে। ঝুম বৃষ্টির মধ্যে নীলা বেগম ঘোর কাটে ওই গভীর পুরুষালী কণ্ঠে। পরপর বিচলিত হয় ফায়াজের কণ্ঠে। ছুটতে গিয়ে ধরতে ব্যর্থ হয় ওকে। ছেলেটা বাঘের মতো বিচ্ছু। কি জোরসে ছুটল। বৃষ্টি ফিরে কি দ্রুত ফায়াজের কাছে এগিয়ে এসে ওর নরম হাতটা ধরল, যেন ছুটতে বৃষ্টির মতোই যেতে না পারে। বৃষ্টি ভিজে একাকার তন্ময়। হেলমেট খুলে বাইক থেকে নেমে দাঁড়াতে পারেনি। এর মধ্যে ফায়াজ ছুটে এসে ঝাপড়ে ধরেছে পা জোড়া। গঙ্গানি আহ্বানী স্বরে। বাচ্চাটা ইচ্ছেমতো ভিজেছে একাকার। তন্ময় এক ঝাটকায় কোলে তুলে নেয় ছেলেকে। কোলে রাখতে চায় সুগঠিত হাতের বাহুতে। ফায়াজ বাবার গালটা শক্ত করে জড়িয়ে ধরে। সঙ্গে সঙ্গে অস্পষ্ট গলায় স্বীকারোক্তি করে, পাপা আই মিস ইউ সো 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 মাচ। তন্ময়ের গম্ভীর মুখটা যেন নরম হয়, ঠোঁট প্রসারিত হয়। ছেলের ভেজা চুলের ঠোঁট ছুঁয়ে এগোতে শুরু করেন ছাউনির দিকে। বলে, পাপ্পা তোমাকে ভীষণ মিস করেছে। পাপ্পার অ্যাবসেস। তুমি খুব গুড বয় হয়েছিলে তো? ফায়াজ দ্রুত মাথা দোলাতে লাগলো। ডান হাতে দুটো আঙ্গুল দিয়ে গলায় চিমটি কেটে ধীর কণ্ঠে বলে, ইয়েস। তুমি দাদুভাই নানুভাইকে জিজ্ঞেস করতে পারো। তন্ময় হাসিটুকু গিলে ডান ভুরু উছায়। হোয়াটস অ্যাবাউট ইউর মাম্মাম? আর তার কথায় কোনো কথা বলল না। তাকে জ্বালাওনি তো? ফায়ার চোখ দুটো ছোট ছোট করে আঙ্গুলের সাহায্যে দেখিয়ে হালকা গলায় বলে, একটুখানি, এই যে এতটুকু। তন্ময় নিঃশব্দে হাসে। ছাউনি নিচে যেতে ফাইজা ছুট লাগায়। তন্ময় দুটো ঝুঁকে মেয়েকে ডান হাতের কোলে তুলে নেয় বেশ আমোদে। ফাইজা দুগালে জড়িয়ে ধরে বাবার মুখে মুখ গজে। মুখে রা অবধিও নেই। তন্ময় মুখ বাড়িয়ে মাথার ওপর চুল ছুঁয়ে দেয়। মন খারাপ? ঘাড়েই মেয়েটা মাথা দোলায় 2 বার। বোঝা যায় মন খারাপ। তন্ময় নরম স্বরে জিজ্ঞাসাবাদ চালায়, কেন? কে আপসেট করেছে আমার সোনামণিকে? কার এত বড় স্পর্ধা? আমাকে বলো। আই স্পট হিম আউট ফর ইউ। ফাইজা মাথা দোলালো না। সেভাবে তন্ময়ের ভেজা বুকে লেপটে আওড়ালো। তুমি দেশের বাইরে গেলে আমার খুব আপসেট লাগে পাপ্পা। তোমার না গেলে হয় না? ফায়াজ বোনের সুরে সুর মেলালো চটপট। ছেলে মেয়ের আবদারে সামনে তন্ময় অসহায়। এই বিষয়ে সে প্রতিজ্ঞা করতে পারছে না। কাজের জন্য হঠাৎ করেই দেশের বাইরে যাওয়াটা ভীষণ জরুরি হয়ে পড়ে মাঝে মধ্যে। সবকিছু তো আর অনলাইনে ভিত্তিক হতে সম্ভব না। বাধ্য হয়ে তো যেতে হয়। এই তো এয়ারপোর্ট থেকে সোজা রওনা দিয়েছিল কিন্ডারগার্টেনের উদ্দেশ্যে। এর মধ্যে আবার ঝুম বৃষ্টি। একেবারে বাজে অবস্থা। ঢাকা শহরে জঘন্যতম জ্যাম নামক যুদ্ধে এমন বৃষ্টি পড়তে জনম জনমের জন্য। বাচ্চাদের সঠিক সময় নিতে এক প্রকার বাধ্য হয়ে গাড়ি থেকে নেমে একজনের বাইকে চড়ে চলে এসেছে। বাইকওয়ালা ভদ্রলোক তার গাড়িতে চড়ে এখানে নিয়ে আসবে ম্যানেজার সুমন। নীলা বেগম কাছাকাছি এসে মিহিসুরে সালাম জানায়। তন্ময় লক্ষ্য করে মাথা দুলিয়ে সালামের জবাব দেয়, থ্যাংক ইউ ম্যাম। নীলা বেগম মাসি তাড়ানোর মতো হাত নাড়িয়ে বলেন, না আমাদের কাজটাই এটা।
তখনই একটি গাড়ি ঢোকে কিন্ডারগার্টেনের দরজা দিয়ে। তন্ময় নিচে গাড়ি আসতে দেখে ছেলে মেয়েকে উদ্দেশ্য করে বলে, টিচারদের বাই বলো। ফায়াজ ফাইজা সমান তালে বিদায় জানায়। ইতিমধ্যে সুমন সাহেব গাড়ি হাতে বেরিয়ে আসেন, ছাতা হাতে। তার পাশে দুজন ভদ্রলোক তন্ময়ের সাথে কুশল বিনিময় করে নিজের বাইকে চড়ে বেরিয়ে গেল। সুমন সাহেব এসে ছাতাটা ধরিয়ে দিয়ে তন্ময়ের মাথা ঠিক ওপরে। যদিও তন্ময় ভিজে জব, ফায়াজও ভিজেছে, তার সাথে লেপ্টে ফাইজাও সামান্য ভিজে গিয়েছে। এখন আরও ছাতার প্রয়োজন নেই। সে দ্বিতীয়বারের মতো নীলা বেগমের দিকে তাকিয়ে বিদায় নেয়। সুমন সাহেবকে গাড়ির ডোর খুলে দিয়েছে। তন্ময় দ্রুত ছেলে মেয়েকে ভেতরে বসিয়ে দেয়, নিজে উঠে বসে। সুমন ড্রাইভিংয়ে বসে গাড়ি স্টার্ট করে। ফায়াজ আলতো করে ছিটছিয়ে তন্ময়ের উড়ুতে বসে। ফায়জা ছোট ছোট চোখ দুটো রেখে তন্ময় হেসে মেয়েকে ফের কোলে তুলে নেয়। অসহায় কণ্ঠে বলে, পাপ্পা ভিজে আছি তো, কোলে কেন চড়তে হবে, সিটে বসো। ফায়াজ গম্ভীর মুখে বলে, খুব মিস করতেছি, তাই কোলেই বসতে হবে। প্রত্যুত্তর শুনে সশব্দে হেসে ফেলে সুমন। সেই হাসির শব্দে ফায়াজ অসন্তুষ্ট হয়ে প্রশ্ন করে, কেন হাসলেন আঙ্কেল, আমি কি কিছু ফানি করেছি? সুমন হাসিটুকু গিলে নেয় মুহূর্তেই, কাচুমাচু করে বলে, মোটেও না, আমি হাসলাম কারণ তোমার কথায় যুক্তি আছে বাবা, তুমি সঠিক বলেছ। ফার্স্ট বিজ্ঞের মতো মাথা দোলায়, কাছ থেকে বাবার মুখে চেয়ে শোধায়, পাপ্পা হোয়াট ডু ইউ থিঙ্ক, সঠিক বলছি তো? তন্ময় চাপা হেসে মাথা বাড়িয়ে চুমু বসায় দুজনের মাথায়, স্বীকারোক্তি দেওয়ার মতোই বলে, সঠিক বলেছ পাপ্পা, তোমাদের কোলে রাখতে চায়। এখন বলো আমাকে, তোমার মাম্মাম কল ধরছিল না কেন, কি হয়েছে? ফায়াজ গলা নামিয়ে ছোট করে বলে, মাম্মা তোমার ওপর অভিমান করেছে, তুমি মাম্মামকে বকেছ যে, এই জন্যে। তন্ময় আশ্চর্য হলো, সে কখন বকলো? একটু ভাবতেই মনে পড়লো সে গত পরশু ঠিক রাতে ভিডিও কল দিয়েছিল। ওরও কল রিসিভ করছে লিভিং রুমে বসে। লিভিং রুম জুড়ে তখন বাড়ির সবাই আড্ডা দিচ্ছে। ফায়াজ ভাইজাও ছিল ওরুর পাশে। অমন সময় তন্ময় সম্বোধন কেমন করে শোনায়? একান্ত সময় তন্ময় শুধু শুধাবে, তবে বাচ্চাদের সামনে এমন সম্বোধন কিভাবে শোনাবে? তাই তো একটু কঠিন গলায় ধমকেছিল, তাই বলে এমন কথাবার্তা না বলে থাকবে? সেই পরশু রাত থেকে কল ধরেনি। ফাইজা অথবা বাড়ির লোকদের ধরিয়ে দিয়েছে। এই পর্যন্ত কথা বলেনি একটাও। ও বোঝে তন্ময়ের মন, সে সেই সুদূর থেকে কতটা কাতর হয়ে আছে জানে। কিভাবে জানবে? শুধু তন্ময়কে পোড়াতেই জানে। তন্ময় দাঁত পিষে হৃদয়ের জ্বালা দমন করে। এক শক্তপোক্ত শাস্তি না দিলেই হচ্ছে না। তন্ময় দেখবে কতক্ষণ কথা না বলে থাকতে পারে এই দোষী মেয়ে। অরু কোথায়? তন্ময় বাড়িতে প্রবেশ করা মাত্রই অরুজ খোঁজ করতে ব্যস্ত হলো। জাবেদা বেগম রান্নাঘরে তখন গরুর গোস্ত সবে কষাতে শুরু করেছে। ছেলের কণ্ঠে চুলার আঁচ কমিয়ে হাত দুটো আঁচলে মুছে দ্রুত কদমে বেরিয়ে আসে। এতগুলো দিন পরে ছেলেকে দেখে আপ্লুত হতে পারলেন না। ছেলে এবং নাতিদের ভেজা অবস্থা দেখে দ্বিগুণ ব্যস্ত কণ্ঠে তারা দিতে শুরু করলেন। দ্রুত কাপড় চোপড় বদলে নে, আমি আদা চা বসাচ্ছি। তন্ময় অশান্ত চতুর্দিকে দৃষ্টি বোলায়। ওর কোথায় মা? জাবেদা বেগম তখন ব্যস্ত কদমে রান্নাঘরে প্রবেশের জন্য এগোচ্ছেন। চায়ের পানি এখনই বসিয়ে দেবেন। তিনি যেতে যেতে নিয়েই বলল, মার্জির মা এসে ওরুকে নিয়ে গেছেন। আজ মার্জির গায়ে হলুদ না, ঘরোয়াভাবে আয়োজন করেছে। জবাবে তন্ময় নিশ্চুপ, বড় করে নিঃশ্বাস টেনে নিল। তার ভীষণ রাগ হচ্ছে। রাগটা সংবরণ করা কষ্টকর। রাগের চোটে মাথার ভেতরটা রীতিমতো ব্যথা করছে। তন্ময় মুষ্টিবদ্ধ হাতে ফাইজাকে খুব স্বর্ণপর্ণে জড়িয়ে ধরে চিন্তিত চোখে তাকালো। তন্ময় নিজেকে সামনে নিল। গম্ভীর মুখে মৃদু হেসে মেয়েকে কোলে তুলল। বোনকে বাবার কোলে উঠতে দেখে ফায়াজা দুহাত তুলে রেখেছে কোলে ওঠার জন্য। তন্ময় অন্য হাতে ছেলেকে কোলে তুলে নিয়ে এগোতে শুরু করে সিঁড়ি ধরে। সিঁড়ি বেয়ে উঠতে নিয়ে ভাবলো অরুর কথা। মেয়েটা খুব বেড়েছে। ও জানতো আজ ও ফিরবে, তাহলে অপেক্ষা করতে পারতো না? জেনে শুনে এড়িয়ে বেড়াচ্ছে। ভেবেছে তন্ময় ফিরে ওকে মানাতে যাবে। মানাবে, অবশ্যই মানাবে, তবে শাস্তি দেবার পর। কল ধরেনি, মেসেজের ভয়েস রিপ্লাই করেনি। 3 দিন ধরে এই ব্যাপারটা তন্ময় একদম মানতে পারছে না। খুবই অপছন্দের হয়েছে বিষয়টি। অবাধ্য মেয়ে কোথাকার। ফায়াজ নরম দুটো হাতে তন্ময়ের গভীর মুখটা আলতোভাবে ধরে শুধায়, পাপ্পা তুমি কি আমার ওপর রেগে আছো? ইতিমধ্যে বাচ্চাদের নিয়ে নিজের রুমে প্রবেশ করলো তন্ময়। ছেলের এমন প্রশ্ন সে ডান হাতে ভুরু তুলে পাল্টা শুধায়, এমন কেন মনে হলো পাপ্পার? ফায়াজ ভারী বিজ্ঞের মতো বলল, তুমি খুব রাগারাগি করে আছো।
পাপ্পা প্লিজ তুমি আমার ওপর রেগো না, আম্মা কিন্তু খুব ছোট। তন্ময় দীর্ঘশ্বাস ফেললো। হ্যাঁ খুব ছোট, সে ছোট মানুষ, তাকে যেভাবে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে তা তো আর কি বলবে, বলার কোনো ভাষা নেই তন্ময় বাচ্চাদের কোলে থেকে নামালো, ওদের জলদি ফ্রেশ করে কাপড় চোপড় পরিবর্তন করে দিল। এরপর নিজেও ওয়াশরুমে ঢুকলো গোসল সেরে নিতে। তার শরীরটা বৃষ্টির পানি সহ্য হয় না, জ্বর অথবা ঠান্ডা লেগেই যাবে। আর আজ অনেকটা সময় ধরে বৃষ্টিতে ভেজা হয়েছে, জ্বর সঙ্গে সঙ্গে না এলেও ঠান্ডা লেগে গেছে। ওয়াশরুম থেকে বেরোনোর পর 2-3 বার হাঁচিও দিয়েছে। এ সময় দীপ্ত দরজা টোকা দিল, পিচিক করে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে মিষ্টি হাসছে। বেশ লম্বা হয়েছে, গত 5 বছরে কোকড়া চুলে আর্মি কাট দেওয়ায় বাচ্চা বাচ্চা ভাবটা কমেছে। তন্ময় এগিয়ে গিয়ে ওর থেকে পিরিচ সহ চায়ের কাপ নিল, চায়ের কাপে চুমুক বসিয়ে প্রশ্ন করলো, ফাইজা কোথায়, খাচ্ছে তো? বড় মা খাইয়ে দিচ্ছে, তোমাকে খেতে ডেকেছে। তন্ময় ফোনটা হাতে তুলে নিয়ে প্রত্যুত্তরে বলল, পরে আসছি। স্ক্রিনে ভাসছে 100টা মিস কলের নোটিফিকেশন, 100টার মধ্যে 16টা মাহিনের, বাদ বাকি রিয়ান, সুহানি, ইব্রাহিম, সৈয়দের। আর আজ মাহিনের গায়ে হলুদ, আগামীকাল বিয়ে। মূলত এর জন্যই তার পেছনে ধুম পড়েছে। তন্ময় কল ব্যাক করার সময়টুকু পায় না, মাহির ফের কল করেছে। তন্ময় বারান্দার দিকে যেতে যেতে কলটা রিসিভ করে, ফোন কানে ধরতে ওপাশ থেকে গর্জে ওঠে, তুই কখন দেশে নামছিস? আর এখন কয়টা বাজে? তন্ময় বাধ্য পুরুষের মতো জানায়, বাচ্চাদের কিন্ডারগার্টেন থেকে রিসিভ করতে গিয়েছিলাম, ওদের নিয়ে বাসায় এসে মাত্র ফ্রেশ হলাম। মাহিন গর্জে ওঠে, দাঁড়া, আসতেছিস না কেন? নাকি আমার যেতে হবে তোকে আনতে? তোরে কি এখন পালকি করে আনতে হবে নাকি? তন্ময় নির্বিকার কণ্ঠে বলে, এখন গিয়ে কি করব? তোকে হলুদ মাখাতে হবে? মাহিন বিরক্ত করে, তুই আসবি কিনা? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে, বলে আসছি, সন্ধ্যার পর আসছি। মাহিনের সাথে কথা শেষ করে গুরুত্বপূর্ণ কিছু অফিসিয়াল কল ব্যাক করে কথাও সেরে নেয়। ঘড়ির কাঁটা তখন 6টা 30, মাগরিবের আজান পড়বে। তন্ময় কাপড় চোপড় বদলে ফেলে, কালো জিন্সের সাথে অফ হোয়াইটে শার্টটা কোনো রকম গায়ে জড়ায়, বুকের কাছে 3টা বোতাম খোলা, 2 হাতা কোনোই পর্যন্ত গুটিয়ে রাখলো। হাত ঘড়িটা পরে বুকের দিকে কলম ছিটিয়ে নিল চটজলদি, ওয়ালেট পকেটে পুরে নিয়ে ফোন আর গাড়ির চাবি বেড সাইড থেকে নিয়ে বেরোতে লাগলো। দীপ্ত নিপুণ কৌশলে ওকে আগলে রাখার চেষ্টা করলো। ফাইজা মোস্তফা সাহেবের কোলে বসে কার্টুন দেখছে। মোস্তফা সাহেব বাম ওরুতে নাতিকে ডান দিক করে রেখে চা খাচ্ছেন। একটু পর পর ফায়েজকে দেখে নিচ্ছেন চিন্তিত স্বরে, যেন ইলেকট্রনিক গাড়িতে বসে গাড়ি চালাচ্ছে সে। ওইটা হুট করে ব্যথা পাবে ছেলেটা। তন্ময়কে তৈরি হয়ে নামতে দেখি গাড়ি থেকে দ্রুত নামলো ফায়াজ। এক দৌড়ে এসে জড়িয়ে ধরে তন্ময়ের বাজোরা, আবদার ধরলো একভাবে, পাপা কোথায় যাচ্ছ? আমি যাব তোমার সাথে। তন্ময় ছেলের মাথার চুলগুলো আলতোভাবে ছুঁয়ে দিল, আজ না অন্য একদিন নিয়ে যাব, দাদুর সাথে থেকে হোমওয়ার্ক করে নাও। কি খেতে চাও বলো, আসার সময় বাবা নিয়ে আসবে। ফার্স্ট কাঁদো কাঁদো মুখে চেয়ে রয়। তন্ময় এক ঝটকায় ছেলেকে কোলে তুলে নেয়, গালে ঠোঁট ছুঁয়ে নাক দিয়ে ফিসফিস করে, নেক্সট ফ্লাইটে সিলেটে ঘুরতে নিয়ে যাব, কেমন? ফার্জের চোখ জোড়া বড় বড় হয়ে আসে, আনন্দে চেঁচিয়ে ওঠে, সত্যি প্রমিস করো? তন্ময় ইতিমধ্যে সোফায় এসে বসেছে মোস্তফা সাহেবের পাশে। ফায়েজকে কোলে বসিয়ে প্রমিস করে, এখন যাও খেলো, আজানের পর পড়তে বসবে, নো এগ্রিমেন্টস। ফয়াজ বাদু ছেলের মতো মাথা দুলিয়ে বোঝায়, বসবে, কোনো প্রকার তর্ক বিতর্ক করবে না পড়াশোনা নিয়ে। তন্ময় কোল থেকে নেমে ফের গাড়িতে চড়ে ছোটে। মোস্তফা সাহেব ছেলেকে উদ্দেশ্য করে বলে, সন্ধ্যা তো হলো পাই, ওরকে আনতে চাচ্ছ? তন্ময় পিঠে হেলিয়ে কিছুটা আরাম করে হাত পা ছড়িয়ে বসলো। পায়ের ওপর পা তুলতে ফাইজা আলগোছে দাদুর কোল থেকে নেমে বাবার কোলে বিড়াল ছানার মতো বসে পড়ল। তন্ময় ডান হাতে মেয়ের চুলগুলো বুলিয়ে দিতে দিতে এবার প্রত্যুত্তর করল, আমার বেরোতে হবে এখন, গাড়ি পাঠাও কি আনতে? মোস্তফা সাহেবের জল ঝুলে এলো। তিনি নিজের কানকেই বিশ্বাস করতে পারলেন না। তিনি কি ভুল শুনলেন? তন্ময় বোঝালো ও ওরকে আনতে যেতে পারবে না, গাড়ি পাঠাতে হবে। মোস্তফা সাহেব কিছুক্ষণ চুপ থেকে অবশেষে মুখ খুললেন, তুমি ঠিক আছো? তন্ময় বিরক্ত হয় বাবার এমন প্রতিক্রিয়া দেখে। মোস্তফা সাহেব মাথাটা ছেলের একটু কাছে নিলেন, আস্তে করে শুধালেন, ঝগড়া হয়েছে? ও বাচ্চা মানুষ, ওর সাথে মন মালিন্য করো না।
ফাইজা তখন এমনই তন্ময়ের বড় হাতের আঙ্গুলগুলো নিয়ে খেলছিল। বাবার হাতের সামনে ওর হাত জোড়া, এত ছোট পুতুলের হাত। বাবা এক হাতের তালু আর তার 2 হাতের তালু তাও ঢাকবে না। এমন সময় নিজের মেয়েটা ব্যস্ত। দাদু আর বাবা কি ফুসুর ফুসুর করছে জানার বিন্দুমাত্র আগ্রহ নেই তার। তন্ময় দীর্ঘশ্বাস ফেলে বলে, এত বেশি ভেবো না বাবা, যা চুল আছে তাও পড়ে যাবে। মোস্তফা সাহেব অসন্তুষ্ট হলেন, গোপনে মাথায় হাত বোলালেন। চুল তো ভালোই আছে তার মাথায়। তন্ময় যেন দেখেও দেখলো না, প্রশ্ন ছুড়ল, কেনতে গাড়ি পাঠিয়েছ? মোস্তফা সাহেব দ্রুত গম্ভীর ভার এনে আনোয়ার গিয়েছে আনতে। এক কথায় তন্ময় ফাইজার মাথায় ঠোঁট ছুঁয়ে ওকে মোস্তফা সাহেবের কোলে বসে নিজে উঠে রওনা হলো দুয়ারের দিকে। বাইরে তখন বৃষ্টি নামছে ঝিরঝির করে। দারোয়ান চাচা গাড়ি গ্যারেজ থেকে বের করে রেখেছেন। তন্ময় সোজা ড্রাইভিংয়ে উঠে বসলো, 2 হাত স্টিয়ারিংয়ে রেখে দৃষ্টি রাখলো সদর দরজার দিকে। কিছুক্ষণ অপেক্ষা করবে আনোয়ার সাহেবের গাড়ির জন্য। গাড়িটা ঢুকতে দেখেই সে বেরোবে, ঠিক ওর সামনে দিয়েই বেরোবে এবং ওকে উপলব্ধি করাতে হবে তন্ময় ওকে দেখেও এড়িয়ে যাচ্ছে। এমনভাবে আনমনে হেসে ফেললো সে। এই বয়সে এসে তাকে কিসের বাচ্চামো কর্মকাণ্ড করতে হচ্ছে, মেয়েটা তাকে নষ্ট করে ছাড়লো। এমন সময় আনোয়ার সাহেবের গাড়ি ঢুকতে দেখা গেল। তন্ময় তখন গাড়ি স্টার্ট করে চলে যেতে চাইলেও হাত দুটো তার মস্তিষ্ক কথা মতো কাজ করলো না। ওকে একটু দেখার জন্য বিহার মতো চেয়ে রইল। 3টা দিন ধরে ওকে দেখেনি, কণ্ঠটুকুও শোনেনি। এমনটা কি এর পূর্বে হয়নি। দারোয়ান চাচা ছাতা মেলে ধরতেই গাড়ির ব্যাক সাইড থেকে ওরও ধীরে সুস্থে নামছে। হাই হিল পরেছে, গায়ে হলুদের গ্রাউন্ড, ওড়নাটা এক সাইডে করে রাখা, অন্য সাইডে কাল করা চুলের এক অংশ। হালকা মেকআপ করেছে, সাদা বাল্বের আলোয় ওর মুখটা সুস্পষ্ট। কি সুন্দর দেখাচ্ছে। এত সেজেগুজে বিয়ে বাড়িতে কাকে দেখাতে গিয়েছে, কে দেখবে ওকে? রাগ সংবরণ করলো তন্ময়। দেখলো ওরও এদিক চাইছে বারবার। তন্ময় দাঁতে দাঁত পিষে দৃষ্টি সরিয়ে আনলো। গাড়িটা স্টার্ট করে টান দিয়ে সদর দরজা দিয়ে বেরিয়ে এলো। মিররে স্পষ্ট দেখতে পেল ওরও হতভম্ব মুখ, থমথমে শরীর, মেরে দাঁড়িয়ে আছে বোকার মতো। টলমলে চোখ জোড়ায় অবিশ্বাস। তন্ময় বড় করে শ্বাস টেনে নিয়ে ধীরে ছাড়লো তা। এই কঠিন পরীক্ষা, বেশ কতক্ষণ সে এমন নাটক চালাতে পারবে তা আপাতত গ্যারান্টি নেই। মাহিনের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে বন্ধুরা সব ছড়িয়ে ছিটিয়ে বসে আছে চেয়ারে। মাইনের দুগালে হলুদ, পরনে সাদা লুঙ্গি, গায়ে ভেজা গামছা। সে বেশি লুঙ্গি পরিয়েছে, পায়ের ওপর পা তুলে বসে আছে। রিয়ানের হাতে গিটার, সে টুংটাং সুর তুলছে। সৈয়দের পরিষ্কার করে কয়েকবার সুর তুলতে ব্যর্থ হচ্ছে। তন্ময় প্রবেশ করতেই হইচই পড়ে গেল। রিয়ান একটা বিশ্রী গান ধরেছে, গাইতে শুরু করেছে। মাহিন উঠে গিয়ে দ্রুত মুখ চেপে ধরে, নাক মুখ কুচকে বলে, বেটা মান ইজ্জত খেতে যাচ্ছিস, এসব কি গান গাচ্ছিস? রিয়ান ওর হাত মুখ থেকে সরিয়ে ভারী আশ্চর্য হবার ভান ধরে ভুরু তুলে শুধায়, তোর মান ইজ্জত আছে এখনো? থাকবে না কেন? সবাইকে কি নিজের মতো ভাবিস বেহলাজ? রিয়ান থমথম মুখে আপাতমস্তক মাহিনকে দেখে বলল, মামা আজ কিন্তু শেষ, আগামীকাল বইয়ের শাসনে থাকা লাগবে, মনে থাকে জানো। মাহিন নিজে চেয়ারে বসে পড়ল, চমৎকার হেসে প্রত্যুত্তর করলো, আমি এখনই থাকতে রাজি। কয়বার কবুল বলতে লাগবে বল? তন্ময় চেয়ার টেনে বসলো, বাম পায়ের ওপর উশৃঙ্খলভাবে ডান পা তুলে সিগারেট ধরাতে নিতেই বন্ধুরা সব শান্ত হয়ে গেল। এক একজন নিজেদের ভেতর চাওয়াচাই করো। তন্ময়ের দিকে পূর্ণ দৃষ্টি ফেললো। তন্ময়কে ওরা সব আপাতমস্তক চেনে, জানে অযথা ওকে সিগারেট খেতে দেখা বিরল। স্বেচ্ছায় সিগারেট ধরিয়েছে মানে মন মেজাজ ভালো নেই। চূড়ান্ত বিরক্তিকর জবাব অগত্য। সবাই উদ্গ্রীব কাহিনী জানতে, কিন্তু কি কারণে বন্ধু তাদের বিরহে আছে। তন্ময় সিগারেট ঠোঁটে চেপে ধরলো। মাহিনকে সে গলাটা পরিষ্কার করে নিয়ে প্রশ্ন করলো, দোস্ত কি হয়েছে? আরেকটা বিয়ে করতে ইচ্ছে করছে? এই বউ কি আর ভালো লাগে না? মাহিন ভেবে রেখেছে এই মুহূর্তে এমন বেহুদা কথাবার্তার কোনো জবাব পাবে না, কিন্তু তাকে অবাক করে দিয়ে তন্ময় প্রত্যুত্তরে বলে, মানুষের থেকে শুনে বেড়ায়,
বিয়ের পর বাচ্চা কাচ্চা হলে নাকি পুরুষ মানুষের আর তার বউকে ভালো লাগে না, ইন্টারেস্ট হারায়। আর কত হাবিজাবি কথাবার্তা। আমার বেলায় তো উল্টো হচ্ছে, পারি না বউকে পকেটে ভেতর ঢুকিয়ে নিয়ে সবসময় কাছে রাখি। তন্ময় থামে, ফের আওড়ায়। এটা বোঝে মেয়েটা, সাহস বেড়ে গেছে, অতিরিক্ত মাথায় তুলেছি তো, ওকে আমি মাথায় রেখেছি তাই বলে কি ভেবেছে এবার মারবো এক আছাড়। মাহিন হাসছে, শব্দ করে হাসতে হাসতে বেফাসে বলল, তোর ব্যাপারটা আলাদা, কিন্তু পেলে বড় করা গাছের প্রতি মায়া ভালোবাসা একটু বেশিই থাকে। রিয়ান শব্দ করে হেসে উঠল। তন্ময় সে হাসিতে সামিল হতে পারল না। এক মনে দেখলো সেলফোনে স্ক্রিনটা, ওরু কল করছে। কলটা কেটে গেছে অনেকক্ষণ। জেনে শুনে ওরু কল রিসিভ না করা বোধহয় এই প্রথম। তন্ময় নিজের ওপর বিরক্ত হচ্ছে মারাত্মকভাবে, কোনোভাবে মনকে শান্ত করতে পারছে না। ইচ্ছে করছে কল ব্যাক করতে, কথা বলতে, বাড়ি ফিরতে, কিন্তু তা সে করবে না। নিজেকে পোড়াতে হলে ওকে কেন পোড়াতে দিবে না, শায়েস্তা করেই ছাড়বে মেয়েটাকে। রিয়ান হালকা গলায় দুষ্টুমি ভঙ্গিতে শুধায়, কি হয়েছে আমার ডার্লিং? তন্ময় নির্বিকারভাবে শাসায়, খবর দেয় ওর নামে, ওকে এই নামে ডাকবি না, ভাবি ডাকতে ইচ্ছে না করলে আপু ডাক। রিয়ান দুষ্টু ভঙ্গিতেই হেসে যাচ্ছে, নির্বিকার দুলে দুলে বলে, এই বেটা তুই কি ডাকিস, সন্টু মন্টু নাকি কুটুং পুটুং? রিয়ান সৈয়দ অবিশ্বাসী নিয়ে মাথা দুই পাশে দুলিয়ে বলে, ওরুকে ওরু ব্যতীত আর কোনো নামে ডেকেছে কিনা আমার সন্দেহ আছে। সুহানি হতবিহ্বল হয়, নিকনেম আর সেভ করা লাভ। কেউ কিভাবে ভালোবেসে নানা নামে ডাকে, ডেকেই থাকবে। পরপর তন্ময় আপাতমস্তক দেখে দীর্ঘশ্বাস ফেলে। তন্ময়ের ক্ষেত্রে এমনটাও হতে পারে, ও যেই গম্ভীর মুখ। তন্ময় শিকারের ধরা হাতটা চেয়ারের পেছনে অবলীলায় ফেলে এবার বন্ধুদের দিকে চায়, ওদের আশ্চর্য করে বলে, জান শোনা ডেকেছি, এরপর কি বেবিগাল ডাকবো? সৈয়দ বোতল থেকে এক ঢোক পানি খেতে নিচ্ছিল, মুখ ভর্তি পানি, বেচারা হুমড়ি খেয়ে খেসে ওঠে। থমথম খাওয়া বাকি কথাটুকু কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ে সে। ইব্রাহিম শব্দ করে হাসি, আসলেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। হাসিটার এক পর্যায়ে কথাবার্তা চলে গিয়েছে গান বাজনায়। ভার্সিটিকালীন সময়ের কথা মনে পড়ে গেল সবার। সুর তোলার চেষ্টা চালালো, এক পর্যায়ে গম্ভীর গলায় 4 লাইন গালে উঠল, কি আবেশে তারে বারে বারে দেখি, তবু যেন মেটে না তৃষা। সে যে পথ চলে বুকে ঝড় তোলে, জেগে ওঠে ঘুমোনো আশা। মাহিন ভিডিও করছে সে গানের দৃশ্যটুকু। তন্ময়ের চোখ বন্ধ, উস্কোখুস্কো চুল, খোলা শার্ট, অনুভূতি সাগরে ভাষা, অদ্ভুত মুখে গম্ভীর সুরে সুর মেলাচ্ছে সে। মাহিন ভিডিওটা সোজা মার্জিকে পাঠিয়ে দেয়। মার্জি নিশ্চয়ই ওরকে পাঠিয়ে দেবে ভেবে মাহিন হাসল। তাদের বন্ধুদের আড্ডা চললো রাতে 2টা পর্যন্ত। তন্ময় কয়েক পলক নিচে সেলফোনের স্ক্রিনটাই চাইলো। 2টা কল এসেছে ফের, এখনো ঘুমায়নি মেয়েটা। রাত কটা বাজে? আজ ঘুমাতে পারছে না। গত 3 দিন কিভাবে থেকেছে? ঘুমিয়েছে বান্দর। ইতিমধ্যে বন্ধুরা একের পর এক বিদায় নিয়ে ফিরে যাচ্ছে বাসার উদ্দেশ্যে। তন্ময় আর মাহিন রইল শেষমেশ। এমন সময় মাহিন মিটমিট করে হেসে তন্ময়ের হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজের ফরওয়ার্ড পাঠায়। তন্ময় সন্দেহহীনভাবে ভুরু তুলে চায়, মাহিনে তাড়া দেয়, শোন। তন্ময় ভয়েসটা ছাড়লো, একটা কল রেকর্ডিং। কলে ওরু কেঁদে অস্থির, ভ্যাজ ভ্যাজ করে ফুপিয়ে ফুপিয়ে বলেই চললো এক নাগারে, আমাকে এভাবে সবার সামনে বকলো বললেই তো আমি একটু অভিমান করেছি। সিনেমাতে তো নায়ক নায়িকারা বকলে নায়ক নায়িকাকে বকলে নায়িকা একটু অভিমান করে, পরে নায়ক পিছু পিছু ঘুরে বেড়ায় মানানোর জন্য। উনি নায়কের মতো সুন্দর হলে কি হবে? নায়ক তো আর নন। মানানো তো দূরের কথা, উল্টো আমার সাথে কথাই বললো না, ফিরে তাকালো না, চলে গেল। কল রিসিভ করেছে না। জানিস আমি তোকে এখন এত সুন্দর করে রেডি হয়ে গেলাম কার জন্য? ওনার জন্যই তো। ভেবেছিলাম আমাকে নিতে আসবে, এত তো ইচ্ছা, কিন্তু উনি আসলো না। উল্টো বাসায় পৌঁছে দেখি আমাকে রেখে চলে যাচ্ছে। আবার ওইখানে বন্ধুদের সামনে গান গাচ্ছে। নিশ্চয়ই অন্য কাউকে ভেবে গাইছে। আমাকে ভাবে অ্যাভয়েড করছে, নিশ্চয়ই আমাকে ভেবে গায়নি। তন্ময় নিঃশব্দে হেসে ফেললো। ওর হাসি দেখে মাহিনও হাসলো। মৃদু কণ্ঠে বলল, বাচ্চা মেয়েটার সাথে তুইও বাচ্চামি করছিস, কষ্ট পাচ্ছে তো?
তন্ময় ফোনটা উল্টো পাল্টে ঘোরায়। আনমনা বলল, সব সহ্য করে নিতে পারবো, কিন্তু ও যেমন হঠাৎ হঠাৎ করে অ্যাভয়েড করে এটা আমি মানতে পারি না। তুই জানিস 3 দিন ধরে কতটা ছটফট করেছি। একটু ওকেও শিক্ষা দিই, পরে পুষিয়ে দিব ভালোবেসে। মাহিন হেসে ফেলল, বলল, ওরে বাপরে, ভালোবেসে ওরও লাভার বয়। তন্ময় হাসলো না, বরঞ্চ উঠে দাঁড়ালো, বিদায় জানিয়ে ড্রাইভিংয়ে উঠে বসলো, বেরিয়ে পড়লো বাড়ির উদ্দেশ্য। অনুসহ বাসার সবাই ঘুমিয়ে থাকার কথা এতক্ষণও, অথচ বাড়িতে পৌঁছে দেখলো মোস্তফা সাহেব বসে আছে লিভিং রুমে। মূলত ছেলের জন্য ভদ্রলোক জেগে আছেন। তন্ময় আহত হলো, ফোরন কেটে প্রশ্ন ছুড়ল বাবার দিকে, তুমি জেগে আছো কেন বাবা? কটা বাজে? শরীর খারাপ করতে চাচ্ছ আবার? মোস্তফা সাহেব চোখ মুখ ভার করে রইলেন। খারাপ হলে তোমার জন্যই হবে, এত রাত করে তুমি তো বাসায় ফেরো না, আজ কি হলো? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে ধরে বাবার কাঁধ, তাকে রুমের দিকে নিতে নিতে বলে, আজই আর কখন এত রাত হবে না, ঘুমিয়ে পড়ো। মোস্তফা সাহেব ছেলের কথা শুনলেন, অসন্তুষ্ট চোখে একবার রুমের ভেতরে ঢুকলেন। তন্ময় ধরল সিঁড়ির পথ, সিঁড়ি চড়ে দোতলায় উঠে এসে রুমের আধখোলা দরজায় আলগোছে খুলে ভেতরে ঢুকলো। আধারে রুমটা টেবিল ল্যাম্প মিটমিট করে জ্বলছে, ওরু ঘুমিয়ে পড়েছে। পাশে ফায়াজ আর ফায়জা নিজেদের জড়সড় করে মিষ্টি ঘুমে মগ্ন। তন্ময় বিছানার কাছে এগোয়, কোমর বেঁকিয়ে মাথা নুয়ে দৃষ্টিতে ওর কেঁদে কেটে ফুলিয়ে ফেলা মুখটা, রক্তিম গাল দুটোয় চোখের জলে দাগ এখনো রয়েছে, ঠোঁট দুটো টকটকে হয়ে আছে। তন্ময় স্বপর্ণে লোভনীয় ঠোঁট জলে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়, ছুঁয়ে গল্প করে একটু সরে আসে, শক্ত করে গভীরভাবে আবার ডুব দিতে চায় উষ্ট্রে, ইচ্ছেতে সংযত করে রাখে, ভারী সংপর্ত গলায় ফিসফিস করে আওড়ায়, এখন এত কাঁদলে হবে শোনা? তোমাকে আমার এখনো সাহায্য করা বাকি। সিনেমা দেখে ট্রিলিক্স লেখা হয়, শুধু ভালোভাবে শেখাচ্ছি। আজ পরিষ্কার নীলাকাশের সাগর, খণ্ড খণ্ড মেঘ ভাসছে, পাখিরা উড়ছে। তন্ময় রাতে ভালোভাবে ঘুমাতে পারেনি। ভোর সকালে গোসল সেরে অফিসে এসে পৌঁছেছে, কিন্তু কিছু জরুরি কাজ ছিল বলে আর একটা মিটিং শেষ করে বাসার জন্য রওনা হয়েছে সবে মাত্র। ঘড়ির কাঁটা 12টায়। 1টার মধ্যে কমিউনিটি সেন্টারে পৌঁছাতে হবে। মাহিন ইতিমধ্যে কলের পর কল দিয়ে জানাচ্ছে বাসার সকলকে নিতে হবে তার বিয়েতে। পৌঁছে তাকে কাপড় চোপড় বদলাতে হবে। তন্ময় বাড়ির সদর দরজায় গিয়ে গাড়িতে ঢুকতে আচমকা ওপরে চায়। ওরু দাঁড়িয়ে আছে, পরনের শাড়ি, টকটকে লাল জর্জেটের শাড়ি। কি সুন্দর লাগছে মেয়েটাকে, অফসরা। তন্ময়ের ভেতরটা কেঁপে ওঠে, দৃষ্টি এলোমেলো, ছন্নছাড়া অনুভূতিরা কোনো রকমে সরিয়ে এনে গাড়ি পার্ক থেকে বেরোয়। আজ তার নিজের সাথে যুদ্ধ করতে হবে, কঠিন যুদ্ধ। এই যুদ্ধে মনে হয় না সে বেশিক্ষণ চালাতে পারবে। ফায়াজ শুভ্র রঙের পায়জামা পাঞ্জাবি পরেছে। মোস্তফা সাহেব, আনোয়ার সাহেব, ওই সাহেব শুভ্র রঙের পাঞ্জাবি সেট করেছেন। ফায়জা লাল রঙের গাউন পরেছে, চুল দুটো ঝুটি করা। সে সাভিয়ার কোলে বসে আছে লক্ষ্মী মেয়ের মতো। আয়ন মোস্তফা সাহেবের পাশে বসে আলাপে মশগুল। লিভিং রুমে তখন সকলেই চায়ের ব্যবস্থা করছে। তন্ময় প্রবেশ করা মাত্র ফায়াজ ছুটে এসে পাজরা জড়িয়ে ধরে তার। ওরু দৌড়ে এসে সিঁড়ির পাশে দাঁড়িয়েছে, বারবার চেয়েছিয়ে ছটফট করছে, হাতের আঁচল পেঁচিয়ে চলছে বারংবার। তন্ময় চোরাচোখে দেখলো সবটাই। আপাতত কোথাও আর কোনো ধ্যান নেই। সিঁড়িতে দাঁড়ানো রমণী বেটির চোখে আর কিছুই লাগছে না। মুস্তফা সাহেব বললেন, যাও তৈরি হয়ে নামো, দেরি হয়ে যাচ্ছে। তন্ময় মাথা দুলিয়ে এগোয় সিঁড়ির দিকে, চোয়াল শক্ত করে চোখ মুখ খিচে ওর পাশ কেটে চলে যায়। কি সুন্দর একটা স্মেল আসছে ওর গা থেকে। তন্ময় ঢোক গিলে, লাল রঙের লিপস্টিক পরেছে ও। এই মেয়ে ইচ্ছে করে এভাবে সেজে এসেছে তন্ময়ের মাথা খেতে। বিছানায় পায়জামা পাঞ্জাবি নামিয়ে রাখা, শুভ্র রঙের, কলার দিকে অল্প কাজ। তন্ময় সোজা পায়জামা হাতে ওয়াশরুমে ঢোকে, শুধু পায়জামা পরে উদাম গায়ে বের হয়। এসে দেখে ওরু দাঁড়িয়ে আছে বিছানার পাশে, জড়সড় ভাবে, চোখ মুখ বিষগ্ন। মেকআপ উঠে যাবার ভয়ে কোনো রকম মনে হয় কান্নাটা আটকে রেখেছে। তন্ময়কে দেখেও দেখলো না। সেন্ডো গেঞ্জিটা গায়ে চড়িয়ে পাঞ্জাবিটা একটানে পরে ফেললো। ওরু হাঁসফাঁস করছে, টলমলে চোখে চেয়ে অবশেষে মুখ খোলে, আপনি কি আমার উপর রেগে আছেন? তন্ময় হাত ঘড়িটা পড়ছিল, আর চোখে চাইলেও ভান ধরে, যেন শোনেও নি দেখেও নি। ওরও চোখ বেয়ে জল গড়ায় এ যাত্রায়। ঠোঁটে ঠোঁট টিপে কান্না গিলে এগিয়ে এসে ধরে তন্ময়ের পাঞ্জাবির অংশখানা। কোনো কথা বললেন না। আমি
আর এমন করব না তো। তন্ময়ের ভেতরটা জল হয়ে গেল। অবাধ্য মন ধরফরিয়ে বলল, এতক্ষণ অরুর বুকের ভেতরে জড়িয়ে ধরতে, কিন্তু তা সে করল না। মস্তিষ্কের কথা শুনে নিজেকে সামলে লাগলো। আরেকটুকু এখনোই ধরা দিলে হবে না। অগত্য অরুকে এড়িয়ে নিজের মতো গায়ে কলন ছড়িয়ে নিচ্ছে। অরু এবার শব্দ করে কেঁদে উঠল। দু হাতে মুখ মুছে বেরিয়ে গেল রুম থেকে। তন্ময় দীর্ঘশ্বাস ফেলল, তাকালো ওর যাওয়ার পথে। পারে না, পরে না যায় মেয়েটা। এভাবে শাড়ি পরে দৌড়ানোর মানে হয় জুতো জোড়া পরে ওয়ালেট গাড়ি চাবি হাতে নিয়ে বেরোলো রুম ছেড়ে। ওপর থেকে শুধুই শুনতে পেল অরুর গলা, আমি যাব না বাবা, পেট ব্যথা করছে, ফাইজাকে দেখে রেখো। ফাইজা তখন মায়ের আঁচল টেনে ধরে রেখেছে। অরুর সাথে যেতে হবে এমন। মোস্তফা সাহেব চিন্তিত চেয়ে রইলেন। কি হয়েছে মামুনি? চোখ মুখ ফোলা কেন? বেশি ব্যথা করছে, ডাক্তার ডাকবো? তন্ময় তক্ষুনি নামলো ধীরে সুস্থে। সে এক নজর মাথা নত করে দাঁড়িয়ে থাকা অরুকে দেখলো, তবে কিছুই বলল না। অরু না যেতে চাওয়া নিয়ে উল্টো ফাইজাকে কোলে তুলে নিয়ে বলল, দেরি হচ্ছে, চলো। মোস্তফা সাহেব চোখ মুখ কুচকে ছেলের দিকে চাইলেন। তন্ময় বেশ গোপনে ডান চোখ টিপল, পরিষ্কার বোঝালো সবাইকে বেরিয়ে যেতে। মোস্তফা সাহেব মুহূর্তেই শুকনো কাশলেন। অসন্তোষক হয়ে সবাইকে তাড়া দিয়ে আনোয়ার সাহেবকে ইঙ্গিত করে বেরিয়ে গেল। ওর মুখে হাত রেখে ডুকরে কেঁদে এক ছিটে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। তন্ময় ছেলে মেয়েকে নিয়ে বেরিয়ে এলো। ওদের দুইজনকে গাড়ির ব্যাক সাইডে বসিয়ে মোস্তফা সাহেব আনোয়ার সাহেব কোলে বসিয়ে নিলেন। আকাশ বসেছে ড্রাইভিং সিটে। তন্ময় বাচ্চাদের মাথা ছুঁয়ে মোস্তফা সাহেবকে বলল, যাও তোমরা, আমি ওরকে নিয়ে একটু পর আসছি। মাথা দুলিয়ে মোস্তফা সাহেব ফাইজার হাসি মুখে বলল, তাড়াতাড়ি এসো পাপ্পা, আম্মাকে নিয়ে এসো। ওকে ইউল বি অফ গুড বয়। ফাইজ মাথা ধরালো, ক্রমান্বয়ে হাত নাড়িয়ে টাটা জানায়। তন্ময়ও হাত নাড়ায়। গাড়িটা ধীরে সুস্থে সদর দরজা পেরিয়ে বেরিয়ে যায়। দানোয়ান তন্ময়ের কথায় সদর দরজা আটকে দিয়েছে। তন্ময় পুনরায় ঢুকলো বাড়ির ভেতর। ফাঁকা বাড়িতে শুধু অরুর কান্নার ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। এমন মরা কান্না জোরে দিয়েছে যেন স্বামী মারা গিয়েছে। তন্ময় তা দিব্য বেঁচে আছে। বাড়ির দরজা আটকে লিভিং রুম পেরিয়ে সিঁড়িতে চড়লো নিঃশব্দে। এসে হাজির হলো অরু রুমে দরজার সামনে। দরজা খোলা। অরু ফ্লোরে হাঁটুতে মুখ বসে কাঁদছিল। কারো ছায়া অনুভব করতে চোখ ঝেড়ে তুলে চায়। তন্ময়কে দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে দাঁড়ায়। তন্ময় রুমের ভেতর না ঢোকার ভান ধরে গভীর মুখে বলে, আয় দেরি হচ্ছে। ওর চোখ মুখ লাল, কেটে কেটে মুখ ফুলিয়ে রেখেছে। পনের শাড়িটুকু সুন্দরভাবে গায়ে মিশে আছে। ধপধপে সাদা পেটের অন্য অংশ দেখা যাচ্ছে। তন্ময় দৃষ্টি সংযত করে, অস্পষ্ট গলে আওড়ায়, আমি যাব না। তন্ময় নির্বিকার গলায় বলে, কেন যাবি না? অরু ডুকরে ওঠে, কাঁদতে কাঁদতে বলে, আমার সাথে কথা বলছেন না, আমি কোথাও যাব না, কোথাও না। তন্ময় ডান ভুরু না চায়, গত 3 দিন ধরে তো কথা হচ্ছে না, তাতে কি কিছু হয়নি? অরু চমকায়, আহত হয়, ঝর্ণার মতো ঝরে চোখের জল। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে অভিমানী চোখে চেয়ে রয়। পর মুহূর্তে ছুটে এসে হামলে পড়ে তন্ময়ের প্রশস্ত বুকে। কোমর শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলে, আর কখনো এমন করব না, কখনো না, প্লিজ এমন করবেন না আমার সাথে। আমি কি করলাম? অরু চোখ জোড়া তন্ময়ের পাঞ্জাবির অংশে ভিজে গেছে। অরু ভাঙা কণ্ঠে আওড়ায়, আপনি আমাকে বকুন, যা ইচ্ছে করুন, চুপ করে থাকবেন না প্লিজ। আমি একদম সইতে পারি না, মরে যাব। আর কখন এমনটা করব না। ব্যাস। তন্ময় এক মুহূর্ত দেরি করলো না। অরুর ঘাটটায় ডান হাত দিয়ে মুখটা উঁচু করে। ওর গাঢ় লাল লিপস্টিক লাগানো ঠোঁট দুটোই ডুবলো সে। এই ডুবার গভীরতা দৃঢ়তা ওরু সামলে উঠতে পারেনি। বেচারি পিছে সরে যায়। তন্ময় পাল্টা ধেয়ে গিয়ে ধরে, শাড়ি ভেদ করে কোমর রাখলে মেয়েটার শীর্ণ কোমল কোমর মিলিয়ে দেয় নিজের অঙ্গ প্রত্যঙ্গের সাথে। পেছনের সেলফটা পেছাতে পেছাতে অরুর পিঠের সাথে ছুঁয়ে যায়। দরজায় কেমন খোলা। কম্পিত হাত দুটো তন্ময়ের বুকের পাঞ্জাবির অনেকাংশ মুঠে ভরে নেয়। অস্পষ্ট আর্তনাদ করে। ঝুমুর এহেন গভীরতা হঠাৎ করে সইতে না পেরে মাথা ঘুরিয়ে
ফেলতে চায় তন্ময় ডান হাতটা অবলীলায় তার ঘাড় চেপে ধরে। বাধ্য হয়ে তার শক্তপোক্ত ওষ্ঠদ্বয়ে আক্রমণ নিতে পারে। যখন তন্ময় শান্ত হয় ততক্ষণে অরু দুর্বল হয়ে যায়, তার বুকে মিশে পড়েছে। পরনের শাড়িটা অগোছালো, লিপস্টিক লেফটে যাচ্ছে তাই অবস্থা, মুখে চারপাশ জুড়ে। অরুর দুহাতে এলোমেলো চুলগুলো তন্ময় গুছিয়ে দেয়, মুখটা দুহাতে তুলে নেয় চোখের সামনে, মাথা ঝুঁকিয়ে চুমু খায় দু চোখের পাতায়, দুকালে নাকের ডগায়। মৃদু তবে দৃঢ় স্বরে তন্ময় বলে, আমার পৃথিবীর অর্ধেক অংশ সবাই, বাকি অর্ধেক জুড়ে শুধু তুই। তন্ময় থামে, শুধায়, বুঝিস এই কথার মানে? ওর ভেতরে সত্তা যেন শারীরিকভাবে কেঁপে ওঠে, ক্রমান্বয়ে মাথা দোলায়। তন্ময় নিকট দৃষ্টিতে চেয়ে থেকে বলে, মুখে বল, কি বুঝলি? অরু চোখে জোড়া যেন বুঝে, কম্পমান চোখ জোড়া নড়িয়ে ইতস্ততভাবে আওড়ায়, আমাকে অনেক ভালোবাসেন। তন্ময় ভীষণভাবে ঘ্রাণ নেয় অরুর চুলের, বলে, পৃথিবীতে যেমন কোনো অবসান নেই, আমার ভালোবাসারও কোনো অবসান নেই। আমি শাহজাহান তন্ময়, তোকে তোর ভাবনার চেয়ে অতিমাত্রায় ভালোবেসেছি, মৃত্যুর আগ পর্যন্ত বেসে যাব। এই পর্যন্তই ছিল শাহজাহান তন্ময়ের সমাপ্তি পর্ব। এই পর্বের মাধ্যমে শাহজাহান তন্ময় গল্পটি শেষ হয়ে গেল। পরবর্তীতে যদি নতুন কোনো গল্প শুনতে চান অবশ্যই কমেন্টে বলবেন, চেষ্টা করব দেওয়ার। আর এতদিন সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।